আমার প্রথম প্রশ্ন হবে মিস আফরিন হুদার কাছে, তিনি একটু আমাদেরকে খুলে তার জার্নিটা এবং তার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করেন। এবং আপনারা একটা কথা মনে রেখেন, এই যে আপনার যার কাছ থেকে এখন শুনবেন মিস আফরিন হুদা বা মিস্টার ফারজাদ আহমেদ বা আমার শুনছেন, আমরা কিন্তু সেই ভাগ্যবান 10% যারা ক্যান্সারের সাথে লড়ে বা ক্যান্সারের মাঝে সঠিক চিকিৎসা পেয়ে এবং প্রিভিলেজড অবস্থায় আমরা ফিরে এসেছি। কিন্তু আমরা আজকে যে যাই বলি না কেন, আসল 90% যারা বঞ্চিত বা যারা আন্ডার প্রিভিলেজ, তাদের জন্যই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সো মিস আফরিন হুদা, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ আলবাব ভাই। দর্শকদেরকে শুভকামনা। আমাকে আজকে একটা সুযোগ দেওয়া হয়েছে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলার জন্য। সুযোগটা যেরকম লোভনীয়, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে এটা কিছুটা কষ্টকরও বটে। হ্যাঁ, কষ্টকর এই কারণে যখন পিছনে তাকায় তখন ওই ফিজিক্যাল পেইনটা এবং মেন্টাল স্ট্রেস যেটা গেছে সেটার কথা মনে পড়ে। এবং লুক্রেটিভ এই কারণে যে আমি অনেককে আশা করব যে আজকে আমার স্টোরি শোনার পরে অনেকে উদ্বুদ্ধ হবে, অনেকের সাহস যোগাবে টু ফেস সিচুয়েশনস ইফ দে আর গড forbid in that situation, in a situation where they find themselves affected with this disease. তো আমার যখন ক্যান্সার ধরা পড়ে তখন এটা কমপ্লিটলি ইট ওয়াজ বাই চান্স। I was going through a very bad personal phase of my life. ক্রাইসিস চলছিল, পার্সোনাল ক্রাইসিস চলছিল, এবং ওটা এতটাই পেইনফুল ছিল যে আই হ্যাড টু টেক আ ব্রেক। এবং আমার মনে হচ্ছিল যে আমি সব ছেড়ে ছুড়ে আমি কোথাও যাই, কয়েকটা দিনের জন্য আমার একটু ছুটি দরকার, জীবন থেকে ছুটি দরকার। তো ঠিক ওই সময় আমার বান্ধবী ও ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে গেছিল, এবং তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার বাবা মাকে বললাম যে আমিও একটু যাই, ওর সাথে সময় কাটাই, কেউ দেখা হবে, আমারও একটু ডিস্ট্রাকশন হবে। তো আমার বাবা মা দুজনেই বললো যে তুমি এক শর্তে যেতে পারবে, তুমি যদি গিয়ে তোমার একটা হেলথ চেক আপ করাও। তো আব্বা আম্মা যেটা নিয়ে ওয়ারিড ছিল সেটা হচ্ছে যে আমার হার্ট ডিজিজ হয়েছে কিনা, বিকজ আমি হাইপারটেনশন ছিল সে সময়, এবং তাদের ধারণা ছিল প্রবাবলি আমার হার্টের কোনো সমস্যা হয়তো থাকতে পারে, বিকজ আমার ইটস অলসো জেনেটিক। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, গেলাম, গিয়ে এক্সিকিউটিভ হেলথ চেক এনরোল করালাম। অ্যান্ড আফটার 40 যেটা হয় যে দে সর্ট অফ পারসুয়েড দ্য পেশেন্টস টু গো থ্রু আ ম্যামোগ্রাফি। তো আমি যখন ম্যামোগ্রামটা করালাম তখন অবভিয়াসলি লাম্পটা ধরা পড়লো। এখানে একটু আমি বলতে চাই যে আমি কিন্তু 7-8 মাস আগে আমি কিন্তু টের পেয়েছিলাম যে আমার I have a lump in the right side of my chest, এবং যে কারণে আমি একজন ডক্টরের কাছে, নাম করা ডক্টর, নাম নিচ্ছি না এখন, উনার কাছে গেছিলাম। যাওয়ার পরে উনি আমাকে যেটা বললো যে হিস্টোপ্যাথোলজি চেক করে একটা বায়োপসি করাতে হবে, এবং বায়োপসিতে রেজাল্ট যেটা আসলো দ্যাট ওয়াজ B9। সো B9 আসলে পরে তো চিন্তার কোনো কারণ নেই। তো আমি যখন ম্যামোগ্রাম করে রিপোর্টটা নিয়ে যখন ডক্টরের কাছে যাওয়া হলো, ওরা সাথে সাথে যেটা করলো আমাকে ব্রেস্ট সার্জনের কাছে পাঠিয়ে দিল, উইথাউট এনি সর্ট অফ ওরিয়েন্টেশন অর এনি প্রিপারেশন যে কেন আমাকে ব্রেস্ট সার্জনের কাছে পাঠানো হচ্ছে। তো আমি যখন ব্রেস্ট সার্জনের কাছে গেলাম, উনি পয়েন্ট ব্ল্যাঙ্ক আমার মুখের উপরে বললো যে আমি 85 to 90% sure that we're dealing with cancer over here, but I would like to do a biopsy. তার কারণ biopsy করলে আমি sure হতে পারবো যে what is it exactly that we're dealing with in case of type and stage. So I didn't have the time to even
wrap my head around the fact যে আসলে কি হচ্ছে। ডক্টর আমাকে বললো, আমার সাথে কেউ ছিল না, আমি একা ছিলাম। একা ডক্টর আমাকে বলছে যে তোমার ক্যান্সার হয়েছে, তুমি যাও গিয়ে বায়োপসি করো। আচ্ছা, গিয়ে বায়োপসি করলাম এবং আমার ধারণা যে ওটা ছিল আমার জীবনের সবচেয়ে পেইনফুল এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ মোর পেইনফুল দেন ডিলিং উইথ দ্য হোল ট্রিটমেন্ট অফ ক্যান্সার ইটসেলফ। তো তারপরে যাই হোক ওরা শিওর হলো এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমি মানে এটা I would say যে আল্লাহ পাকের রহমত ছাড়া এটা সম্ভব হতো না। It was at an early stage. It was at borderline of stage 2 এবং the type was type A. Type A যেটা আলবাব ভাই, সেটা হচ্ছে যে ইউজুয়ালি এটা 60s এর পরে মেয়েদের হয়ে থাকে, যার ফলে যেহেতু তাদের হরমোনাল হরমোনস গুলো থাকে না, চালু থাকে না, অ্যাক্টিভ থাকে না, ইট প্রোগ্রেসেস অর ইট স্প্রেডস ভেরি স্লোলি। তো ওটা আমার হয়েছিল। তো যাই হোক তারপরে ট্রিটমেন্ট হলো অ্যান্ড এভরিথিং, বাট যেটা খারাপ হলো সেটা হচ্ছে আমাকে ওরাল মেডিকেশন যেটা দিল সেটা আমাকে স্যুট করছিল না। অ্যান্ড আমার মনে পড়ে দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেংথ আই হ্যাড টু গ্যাদার। তখন আমার ছোট ছোট দুটো ছেলে, আমি সিঙ্গল প্যারেন্ট, ওদেরকে ভয় না দেখানো, ওদেরকে সামলে তারপরে নিজেকে এই ট্রিটমেন্টের ভেতর দিয়ে যাওয়া এবং সিঙ্গাপুরে যাতায়াত করা। যেহেতু সিঙ্গাপুরে ধরা পড়েছিল, আই ডিড মাই ট্রিটমেন্ট ওভার দেয়ার। সো আমি ইন্টেন্সিভ রেডিওথেরাপি নিয়েছি, যেখানে দে ডোন্ট গিভ ইট এক্সটার্নালি, দে গিভ ইট ইন্টারনালি থ্রু ক্যাথেটার। সো 19টা ক্যাথেটার ছিল আমার চেস্টে ঢুকানো ফর 5 days। 10 দিন 10টা সেশন আমার নিতে হয়েছে, 2টো কেমো নিতে হয়েছে। অ্যান্ড আই ডিড ইট অল অ্যালোন। অ্যান্ড টুডে যেটা হয়েছে যে দ্যাট ইজ ইন আ নাটশেল what I went through physically. মেন্টালি যেটা হয়েছে সেটা মানে আমার যেটা মনে হয় যে আশপাশে আমার যারা ছিল তারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়েছে। যখন আমি সাপোর্ট বলছি, it is not sympathy that a person needs at that moment. আমার যেটা মনে হয় যে I could come over that period because I knew I had to survive. আমার যে ভয়টা কাজ করছিল যে আমার 2টো সন্তানের কি হবে, আমার কিছু হলে, সেই ভয়টাই আমার সবচেয়ে বড়, মানে আমাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছে। That was the source of my strength. My very fear was the source of my strength, and everybody gave me the confidence that yes, I can come through. আমি তখন চাকরি করতাম এবং আমার বস মেড শিওর যে I do not get any respite from work so that I do not have idle time to think about what is happening to me or what is it that I go through. But আমি যতটা লাকি সবাই ততটা লাকি না, এবং আমি কিছু 2-3টা মেসেজ আমি দিতে চাই এটার মাধ্যমে। সেটা হচ্ছে যে আমরা মেয়েরা না, আমরা মানে ইনক্লুডিং মি হয়তো একসময় এটা ছিল যে we are so preoccupied with societal norms, societal way of looking at things. আমরা ভুলে যাই আসলে মানে what is it that is required for us to do for ourselves. আমরা আশপাশে সবার খেয়াল রাখি, আমরা নিজেদের খেয়াল রাখি না। হ্যাঁ, এটা হয়ে এসছে, এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে হয়ে এসছে। সো আমি কতটুকু অ্যাওয়্যার আমার নিজের শরীর সম্বন্ধে, আমি আমার নিজের শরীর কি মেসেজ দিচ্ছে সেটা যদি শুনতে অপারগ হই, তাহলে তো এটা রোগ বাসা বাঁধবেই। হ্যাঁ, এবং এখন যেরকম মানে আল্লাহর অশেষ রহমতে 6 বছর হয়ে গেছে, আমি 6 বছর ক্যান্সার ফ্রি। বাট তার মানে এই না যে আমার কখনো আর হবে না। এখন আমি যেরকম অনেক কিছু মেনে চলি, আমি আমার নিজের শরীর কখন কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করি, সেটা সবারই বুঝতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট আলবাব ভাই। বেশিরভাগ ক্যান্সার ইজ আ ম্যানিফেস্টেশন অফ মেন্টাল স্ট্রেস। মানসিক স্ট্রেস যখন মানুষ কোপ করতে পারে না, তখন ইট টেকস ফিজিক্যাল ম্যানিফেস্টেশনস, এবং ক্যান্সার ইজ আ ভেরি কমন ম্যানিফেস্টেশন অফ দ্যাট স্ট্রেস।
সো হোয়াট ইজ ইট দ্যাট উই ক্যান ডু ফর আওয়ার ওয়েল বিং? যদি স্ট্রেস হয়ে থাকে সেই স্ট্রেসটাকে কিভাবে আমরা কোপ করবো সেটা আমাদের জানা দরকার, বিশেষ করে মেয়েদের, বিকজ আমরা মুখ বুঝে সহ্য করে অভ্যস্ত। আমার খুব ভালো লাগে আমি যখন এখনকার জেনারেশনকে দেখে, ওরা অনেক বেশি ফোর্থকামিং, অনেক বেশি বলতে শিখে, ওদের ওপিনিয়ন এক্সপ্রেস করতে পারে। সো ওটা কিভাবে আমি স্ট্রেস হ্যান্ডেল করব, কিভাবে আমি আমার ওয়েলবিং এর প্রতি নজর রাখবো, সেটা একটু দেখা আমার মনে হয় দরকার আছে। আরেকটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে যে আমি যে লাইফস্টাইল লিড করছি সেই লাইফস্টাইলটা আমার ভালোর দিকে নিয়ে যাচ্ছে না খারাপ দিকে নিয়ে যাচ্ছে। আমি খুব ক্রুডলি আমি একটা এক্সাম্পল দিই, যে it has been scientifically proven যে মেয়েরা যে আন্ডারগার্মেন্টস পরে সেই আন্ডারগার্মেন্টস এ ওয়ায়ার্ড থাকে, একটা তার দেওয়া থাকে, so that you know মানে the shape and outline of their body curves come out very well. In spite of knowing the fact that this can have adversary effect on your body, we still do not give it up. So এটা যদি আমি জানি as an information, এটা if I know this, why would I not give it up? So these are some very basic things that we have to question ourselves, because আমরা যদি ওটা নিজেদেরকে কোয়েশ্চেন না করি তাহলে কিন্তু we will always be at risk। তার কারণ আমরা কি খাচ্ছি আমরা জানি না, আমরা যে খাদ্যটা মানে আমরা যে খাওয়াটা খাচ্ছি সেটা থেকে কতটুকু পুষ্টি পাচ্ছি সেটা তো জানি না, কতটুকু বিষক্রিয়া হচ্ছে আমাদের শরীরে সেটাও আমরা বলতে পারি না। তো সেটা যদি আমরা বলতেই না পারি তাহলে আমার অন্যান্য দিক দিয়ে নিজেদের খেয়াল রাখতে হবে। আমরা জানি যে হলুদ বলেন, দারচিনি বলেন, জিরা বলেন, দিজ আর ভেরি গুড অ্যান্টি ক্যান্সার অ্যান্টিঅক্সিডেন্টস। আমরা কি একটু পারি না দারচিনি চা খেতে? হলুদ আমাদের রান্নাঘরে থাকে, আমরা কি দুধের সাথে একটু হলুদ মিশাই খেতে পারি না? আমরা কি একটু জিরা পানি খেতে পারি না? আমি যেহেতু ক্যান্সারের ওষুধ রাস্কিন ভাই আমার সহ্য হচ্ছিল না, আমাকে একটা মক্সিফেন দিয়েছিল এবং ওরা বলেছিল যে এটা 5 থেকে 10 বছর খেতে হবে। 1 বছরের মাথায় আমি ডক্টরকে বলছি ইট ইজ মাই চয়েস, আমি এটা খাবো না, তার কারণ আই ডু নট ওয়ান্ট টু লিভ লাইক আ জম্বি। আল্লাহ পাক যদি আমার মানে মৃত্যু যে কয় বছর লিখে রাখছে আমি তোকে সেই কয় বছরই বাঁচবো, তা আমার মৃত মানুষ হয়ে মানে বেঁচে থাকার কোনো মানে হয় না। সো আমি 1 বছর ট্যামক্সিফেন খাওয়ার পরে ছেড়ে দিলাম, তারপরে আই ডিড আ বিট অফ স্টাডিং অন মাই ওন। তো আমি তারপর থেকে নিয়মিত আপনার ওই জিরা পানি বলেন, হলুদ চা বলেন, দারচিনির চা বলেন, করলার রস বলেন, আমি কিন্তু এগুলো নিয়ম করে খাই। এবং আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের রহমত না থাকলে পারে তো অবশ্যই আমি আজকে যেখানে আছি সেখানে থাকতাম না, বাট আল্লাহ পাকের নিয়ামতের থেকে যে পুষ্টিটা আমরা পেতে পারি আমরা জেনেও তো আমরা সেটা কাজে লাগাচ্ছি না। সো জানতে হবে, জানার আগ্রহ থাকতে হবে এবং নিজের ভালো নিজে চাইতে হবে। কেউ কিন্তু নিজের ভালো নিজে করবে না, তার কারণ এই পথটা আমাকেই চলতে হবে। আশপাশে হয়তো মানুষজন থাকবে আমার হাত ধরার জন্য যখন আমার খুব কষ্ট হবে, কিন্তু আমার যে কষ্টটা সেটা কিন্তু কেউ বুঝবে না। দ্যাট ইজ আ জার্নি অ্যালোন ফর মাই সেলফ। সো মেয়েদেরকে বিশেষ করে আমি বলবো, যেহেতু ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার ইজ বিকামিং ভেরি র্যাম্পেন্ট, একটা সময় আমার ভয় লাগে এটার প্রকোপ যেভাবে বাড়ছে যে এক সময় দেখা যাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এটার কভারেজ দিচ্ছে না। ইন দ্যাট কেস কি হবে? সো মানুষজন যদি প্রিভেন্টিভ মেজার্স এখন থেকে মেয়েরা নিতে পারে, মেয়েরা যদি আরেকটু সজাগ হতে পারে নিজেদের জীবনযাত্রার ব্যাপারে, তাহলে অনেকটাই আমার ধারণা তারা উপকৃত হবে। So that's my story, Albert Bhai.